রাষ্ট্রের দিকে এগিয়ে চলেছে নেপাল, নাকি ভারতের সাথে যুক্ত হতে চলেছে? কেন আজ নেপাল অগ্নিগর্ভ, সেখানকার সরকার পতন হয়ে গেল, তারা দেশ ছাড়া, কি কারণে এই পরিস্থিতি সৃষ্টি হলো, সমস্ত কিছু ভিডিওর মাধ্যমে বলবো, তাহলে শুনো। সময়টা ছিল 2008 সাল। নেপালের হিন্দু রাজতন্ত্র শেষ করে গঠন করা হয়েছিল গণতন্ত্রের দেশ। সেখানে সবুজ এবং লাল পার্টি, আমি ছবি দিয়ে দিয়েছি আপনারা বুঝে নেবেন, তারা ক্ষমতায় আসে। নেপালবাসী ভেবেছিল যেটুকু হিন্দু রাজতন্ত্রের মধ্যে ভ্রষ্টাচার ছিল সেটুকু হয়তো শেষ হয়ে যাবে এই গণতন্ত্র প্রতিষ্ঠাতায়, কিন্তু তার ঠিক উল্টোটা হতে শুরু করেছিল। এছাড়া সনাতন ধর্মের যে শক্তি ছিল নেপালের মধ্যে ধীরে ধীরে স্থিতিশীল হতে শুরু করেছিল। এইভাবে টানাপোড়েন চলতে থাকে, ভ্রষ্টাচার ধীরে ধীরে বাড়তে থাকে। 2015 সাল সেখানে সংবিধান প্রণয়নের মাধ্যমে নেপালকে একটি ধর্মনিরপেক্ষ দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়। ফলে হিন্দু রাজতন্ত্রের যে অস্তিত্ব সেটা আরো স্থিতিশীল হতে শুরু করে। ধীরে ধীরে বন্ধ হয়ে যায় মন্দির সংস্করণের কাজ, ধর্মের প্রতি মানুষের ঝোঁক ধীরে ধীরে কমতে থাকে। গোমাংস নেপালের মধ্যে নিষিদ্ধ ছিল, সেটা ধীরে ধীরে চালু হতে থাকে। এছাড়াও দুর্নীতি, ভ্রষ্টাচার দিনের পর দিন বেড়ে যাচ্ছিল। সেখান থেকেই দানা বাঁধতে শুরু করেছিল এই মহা আন্দোলনের। তারা দাবি করেছিল যে প্রতি 8 জনের মধ্যে 7 জন হিন্দু, তা সত্ত্বেও কেন এটি ধর্মনিরপেক্ষ দেশ হবে। তৎকালীন যে জোটের সরকার ছিল লাল এবং সবুজ, তারা হিন্দু কোনো বিপদে পড়লে সেরমভাবে তারা সাহায্য করতো না, কিন্তু অন্য জাতি যদি কোনো বিপদে পড়ে সেই বেলায় তারা তৎপর হয়ে উঠেছিল। এর ফলে আরো ক্ষোভ জন্মাতে শুরু করে। এই ক্ষোভ যেন ধীরে ধীরে সুপ্ত আগ্নেয়গিরির মতো চেহারা ধারণ করেছিল। তারপরে এইসব ভ্রষ্টাচার দুর্নীতির বিরুদ্ধে উদ্ভব হয় বালের শাহ নামক একজন জনপ্রিয় সেখানকার প্রচন্ড পরিমাণে মহাকালীর ভক্ত, হিন্দুত্ববাদী। বিভিন্ন গান, নাট্য, সংস্কৃতিতে এছাড়াও বিভিন্ন ডিজিটাল মিডিয়ায় তার প্রভাব এতটাই বিস্তার ছিল, তখন সে তাদের বিরুদ্ধে সরাসরি প্রতিবাদ করতে শুরু করে। তার গানের মাধ্যমে, তার প্রতিবাদের কণ্ঠের মাধ্যমে, তার ভিডিওর মাধ্যমে বিভিন্ন মন্দির সংস্কার থেকে শুরু করে, পূজা আশ্রা থেকে শুরু করে সে চালু করতে শুরু করে। প্রাচীন যে হিন্দু রাজতন্ত্রের মধ্যে হিন্দুদের যে ঐতিহ্য ছিল সেটা ধীরে ধীরে ফুটে উঠছিল। 2021-এর পর থেকে এটা আরো পপুলার হয়ে যায়। ফলে তার ডিজিটাল মিডিয়াতে এমনই প্রভাব শুরু হয়, তার ফলেই কিছুদিন আগে বর্তমানে থাকা সরকার ফেসবুক, ইউটিউব, হোয়াটসঅ্যাপ থেকে শুরু করে সমস্ত কিছু তৎক্ষণিক ব্যান করে দেয়। তারপরে জনরোষ ধরে রাখে কে? সমস্ত জেনজি, অর্থাৎ 13 থেকে 28 বছরের মধ্যে যেসব যুব সমাজকে বোঝায় তাদেরকে এই জেনজি বলা হয়। সেই জেনজি পথে নেবে আন্দোলন করতে শুরু করে। তারপরে তো আপনারা দেখলেন যে অগ্নিগর্ভ পরিস্থিতি। তো ভগবানের কাছে কামনা করি, যেহেতু ভগবান বুদ্ধের দেশ এটি, ভগবান বুদ্ধের জন্ম, ভগবান বুদ্ধ সবসময় শান্তির বাণী প্রচার করেছিলেন, সেখানে খুব শিগগিরই শান্তি ফিরে আসুক, শান্তির স্থাপনা হোক। কিন্তু বন্ধুরা, যে পরিপ্রেক্ষিতে এই আন্দোলন গড়ে উঠেছে সেখান থেকে পরিষ্কার আবার এই হিন্দু রাজতন্ত্রের পুনরুত্থান হতে চলেছে নেপালের বুকে। শিগগিরই হয়তো আমরা দেখতে পারবো যে হিন্দু রাজতন্ত্র 2008 সালে শেষ করে দেওয়া হয়েছিল এবং 2015 সালে সেকুলার দেশ হিসাবে স্বীকৃতি দেওয়া হয়েছিল, সেটা বিলুপ্ত হয়ে আবার সেই হিন্দু রাজতন্ত্রে ফিরে আসবে। নেপাল আবার হিন্দু রাষ্ট্রে পরিণত হবে। এবার শেষ প্রশ্ন হলো, ভারতের সাথে কি যুক্ত হতে পারে নেপাল? যদি বালেন সাহা প্রধানমন্ত্রী হয়ে যায়, সে রাজতন্ত্র সামলায়, তাহলে হয়তো ক্ষীণ আশা আছে ভারতের সাথে যুক্ত হওয়ার। সে যদি না হয় তাহলে সেই আশা নেই। তো আশা করি বুঝতে পেরেছেন যে এই মহা আন্দোলন কিসের জন্য, কি কারণে গড়ে উঠেছিল। তো আমি অতি সংক্ষিপ্তভাবে বললাম। এছাড়াও অনেক বহু কাণ্ড ঘটেছে, সেগুলো হয়তো আমি বলতে পারবো না, কারণ পলিটিক্যাল ব্যাপার আছে। তো আজকে বলার ছিল। জয় সনাতন ধর্মের জয়। হরে কৃষ্ণ।